প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই তোমরা ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের কবি সুকান্তের লেখা চিরদিনের কবিতাটি নিয়ে একটু আলোচনা করি। এটি ক্লাস 7-এর একটি কবিতা। কবি সুকান্ত কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের অন্যতম এক জনপ্রিয় কবি ছিলেন। তিনি সাম্যবাদী চেতনারও কবি ছিলেন। তাঁর লেখা এই কবিতাটিতে কবি গ্রাম বাংলার বৃষ্টি ভেজা এক ছবি অঙ্কন করেছেন। আমি দেখো প্রথম থেকে লাইন ধরে কবিতাটা একটু পড়ে মানে বলছি, তোমরা একটু কবিতাটা বই খুলে দেখো, তাহলে বুঝতে পারবে। প্রথমে এখানে দুটো প্যারা আছে। প্রথম প্যারাতেও কবি গ্রামের ছবি এঁকেছেন, দ্বিতীয়টিতেও গ্রামেরই ছবি আছে, তবে দ্বিতীয়টিতে একটু দুর্ভিক্ষ কবলিত গ্রামের কথা কবি বলেছেন। আর প্রথমে বৃষ্টি ভেজা গ্রামের ছবি কবি এঁকেছেন। প্রথম প্যারাতে বলেছেন, দেখো, সুকান্ত ভট্টাচার্য বলেছেন, এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা, সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। কবি গ্রামে বলেছেন এখানে বৃষ্টি মুখর, বৃষ্টি ভেজা গ্রামে লাজুক গায়ে কেন? লাজুক মানে নিস্তব্ধ, চুপচাপ। এখানে বর্ষাকালে বৃষ্টি ভেজা শান্ত চুপচাপ একটি পরিবেশের ছবি কবি ফুটিয়ে তুলেছেন। লাজুক শব্দটির মধ্যে দিয়ে কবি গ্রামের নিস্তব্ধতাকেই বোঝাবার চেষ্টা করেছেন, যেন লজ্জাবনত হয়ে গেছে সেখানে। এখানে ব্যস্ত ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। যে ঘড়ির ব্যস্ততা আমরা শহরে লক্ষ্য করে থাকি, শহরের মানুষকে জীবনকে যে ঘড়ির কাঁটা একটা দ্রুত গতি দিয়েছে, সেই দ্রুত গতি বা সেই ব্যস্ততা গ্রামের ক্ষেত্রে ততটা দেখা যায় না। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। সবুজ মাঠেরা এখানে পথ দেয়, অর্থাৎ সবুজ মাঠের মধ্যে দিয়ে আলপথ আমরা গ্রামে দেখে থাকি। দেখবে সবুজ মাঠের ভেতর দিয়ে অনেক সময় আলপথে যাওয়া আসা করে জনগণ বা কৃষক বন্ধুরা সকলেই। সেই মাঠের আলপথ গ্রামে দেখা যায়। সেখানে চওড়া রাস্তা, শহরের মতো বড় রাস্তা হয়তো নেই, তবু এখানে আলপথ দিয়ে পথ হাঁটা হয়। জোড়া দিঘি তার পাড়েতে তালের শাড়ি, দূরে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া, পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। গ্রামে কি আছে? জোড়া দিঘি আছে। দিঘি মানে বড় পুকুর, তার পাড়ে আছে তালের শাড়ি দেখা যায়, অনেক সময় বাঁশঝাড় দেখা যায়, যেগুলো দূরে বাঁশঝাড়ে যেন নুয়ে পড়ছে বাঁশঝাড়গুলো। সেখানে পচা ডোবা আছে, পচা জল আছে, আর পচা জল মানে সেখানে মশা, গ্রামের মশাটাও একটু বেশি হয়, মশা আছে। এই সকল নিয়েই মশা, পচা ডোবা, জোড়া দিঘি, তার পাড়ে তালের শাড়ি, সব কিছু নিয়ে এখানে গড়ে উঠেছে কিষান পাড়া। কিষান পাড়া মানে কৃষকদের পাড়া। গ্রামে কৃষক মানুষ বেশি থাকেন, তারা যেন এখানে গড়ে তুলেছে তাদের নিজেদের পরিবেশ। এই গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। গ্রামের পাশে কি আছে? একটা মজা নদী। মজা নদী মানে শুকনো নদী, যে নদীর জল নেই, কিন্তু সেই নদীটি আজকে বর্ষার জলে পুষ্ট হয়ে গেছে। বর্ষায় সারা বছর জল না থাকলেও আজ বৃষ্টির জলেতে একবারে টইটম্বুর, যেন সে বিদ্রোহ করছে, জল যেন ছাপিয়ে পড়বে। আগের অবস্থার থেকে যেন সে শুকনো অবস্থাটা থেকে বিদ্রোহ করে সে যেন আজকে জল ছাপিয়ে উপচে পড়ছে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এই গ্রাম নতুন সবুজ ঘাগড়া পড়ে। গোয়ালে পাঠায়, এখানে যেন সবুজ ঘাস আছে, গরুরা যে ঘাস খেয়ে বেঁচে থাকে, সেই ঘাস গোয়ালে পাঠানো হচ্ছে। গ্রাম যেন সবুজ ঘাগড়া পড়ে, এত সবুজের ঘাস, সবুজের শ্যামলিমায় ভরা, যেন মনে হচ্ছে প্রকৃতি সবুজ ঘাগড়া পড়ে আছে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে, কিষানকে ঘরে পাঠায় সে আলপথ। এবার দিনের শেষে যখন রাত্রি নামে, তখন চারিদিকে শাঁখ বাজে। গ্রামবধূরা তারা শাঁখ বাজিয়ে যেন সন্ধ্যার সময় রাত্রিকে স্বাগত জানাচ্ছেন। এবং সন্ধ্যা হয়েছে বলে কৃষকরা আলপথ দিয়ে সেই মেঠো পথ ধরে কাজ সেরে বাড়ি ফিরছেন। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। বুড়ো বটতলা, গ্রামে দেখবে অনেক বড় বড় গাছ তলায় বসার জায়গা থাকে, অনেক সময় বট গাছ, অশ্বত্থ গাছ, এসব গাছের তলায় দেখবে অনেক মানুষ বসে থাকে, জটলা করে, কখনো বা আটচালা থেকে দেখে থাকবে।
সাধারণত গ্রামে বিকালে বা সন্ধ্যার দিকে একটা আড্ডা বসে। সেটাই বলছেন এখানে কবি। বুড়ো বটতলা যেন সকল মানুষকে কাছাকাছি নিজেদের মধ্যে ডাকছে, তারা যেন সন্ধ্যাবেলা এসে নিজেরা গল্পগুজব করবে, আড্ডার আসর জমাবে, তাদের মধ্যে জনমত প্রকাশ করবে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে। এবার আমরা দেখো সেকেন্ড প্যারাটার দিকে একটু তাকাই। সেকেন্ড প্যারাতে কবি একটু দুর্ভিক্ষ কবলের কথা বলেছেন, কিন্তু আবার তিনি দুর্ভিক্ষ থেকে বেরিয়ে আসার কথাও এখানে বর্ণনা করেছেন। তিনি বলছেন, দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে, কৃষক বন্ধুরা ঢেঁকিতে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। কিছুদিন আগেই হয়তো গ্রামে একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছে, গ্রাম সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করেছে, খাদ্যের অভাব মানুষের অনেকে প্রাণ কেড়ে নিয়েছে, তবুও কিন্তু গ্রামের লোক থেমে থাকেনি। এই গ্রামের লোক আজও সব কাজ করে, তারা আজকেও কাজ করছে। কৃষক বন্ধুরা ঢেঁকিতে ধান ভানছে, গম ভানছে। আগে গ্রামে ঢেঁকি ছিল এবং ঢেঁকিতে ধান গম ভানা হতো, সেটা হয়তো তোমরা দেখোনি, কিন্তু আগে এইভাবেই ধান গম ঢেঁকিতে কৃষক বন্ধুরা পায়ে করে ভানতেন। প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। প্রতি সন্ধ্যায় কিন্তু গ্রাম্যবধূরা রাত্রিতে সন্ধ্যায় প্রদীপ জ্বালছেন ঘরে ঘরে। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে, দাওয়া কি? দাওয়া মানে বারান্দা বা উঠান বা দাওয়াই, বারান্দাকেই বলা যায়। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে, যখন রাত হয়ে যায় অন্ধকারে, তখন দাওয়ায় বসে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, ঠাকুমা নাতনিকে গল্প শোনায়। অন্ধকার কেন? গ্রামে সাধারণত বিজলিবাতি সব জায়গায় থাকে না, বা কারেন্টের যে আমরা আলোতে যে থাকি সেই আলো সেখানে পৌঁছায়নি অনেক গ্রামে এখনও, সেইখানে অন্ধকার হয়ে আছে। তাই অন্ধকারে ঠাকুমা বসে বসে নাতনিকে গল্প শোনাচ্ছে। এটা একটি সাধারণ পরিচিত ছবি, কারণ আমরাও জানি যে ছোটোবেলায় ঠাকুমা দাদুর কাছে নাতনিরা অনেক রূপকথার গল্প, রাজা রানীর গল্প শুনে থাকে, সেই গল্প শোনাচ্ছে। কেমন করে সে অকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। বলছেন যে আগের বছরে হয়তো দুর্ভিক্ষের কবলে পড়ে কত লোক মানুষ প্রাণ চলে গেছে, কত লোক দিশাহারা হয়ে গেছে, তারা অন্যের অভাবে গ্রাম ছেড়ে চলে গেছে, তাদের নিজেদেরকে বাঁচাতে গ্রাম ছেড়ে চলে গেছে। তবুও এখানে সকাল ঘোষিত পাখির গানে, তবুও এখনও এখানে সকাল হয় পাখির গানে, পাখির কলতানে যেন প্রকৃতি আবার জেগে ওঠে প্রতিদিন সকালে। কামার কুমোর তাঁতি তার কাজে জোটে, সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে এক টানা আর বিচিত্র ধ্বনি ওঠে। গ্রামে অনেক মানুষের বাস, কামার কুমোর তাঁতি চাষি নানা পেশার মানুষ এই গ্রামে থাকেন। সকাল থেকে তারা বিভিন্ন কাজে বেরিয়ে যান, নিজেরা কাজে ব্যস্ত থাকেন। এখানে গ্রামের দুপুরবেলার কথা কবি বলেছেন, সারা দুপুর যেন চাষিদের সেই ক্ষেতে যখন কাজ করে যেন এক টানা এক বিচিত্র ধ্বনি শোনা যায়, বিভিন্ন কাজের বিচিত্র শব্দ শান্ত স্তব্ধ দুপুরে একটা অদ্ভুত সুরের সৃষ্টি করে। সবুজ মাঠের মধ্যে দিয়ে সেই সুর যেন চাষির কানে পৌঁছায়। তারা কাজ করতে করতে এই বিচিত্র ধ্বনি শুনতে পান। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে দাঁড়ায় পাশে। কবি বলেছেন যে বধূরা তখন, গ্রামের বধূরা সাধারণত বাইরে থেকে জল আনেন, তখন জল আনতে গেছেন, তখন হঠাৎ করে জল আনতে যাওয়ার পথে যেন হঠাৎ করে থমকে দাঁড়াচ্ছে। কি দেখছে কারণ হচ্ছে কয়েক বছর আগে গ্রামে যে দুর্ভিক্ষ ঘটে গেছে, খাদ্যের অভাব ঘটেছিল, সেই দৃশ্য বা সেই দুর্ভিক্ষ ভুলে সকলে হয়তো নতুনভাবে কাজে যোগ দিয়েছে, কিন্তু তা তাদের মনে একটা ভয়ঙ্কর স্মৃতি রেখে দিয়েছে। তার জন্য কৃষক বধূ হঠাৎ থমকে দাঁড়িয়ে কী দেখছে, ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজে ফসলে সুবর্ণ যুগ আসে। ঘোমটা তুলে তাড়াতাড়ি দেখছে যে ধানের জমিটা কেমন হয়েছে, ধান হয়েছে কিনা, দেখছে হ্যাঁ ফসলে ভর্তি হয়ে আছে, ক্ষেত ভরা ফসল। এই দৃশ্য এই দৃশ্য যে ফুটিয়ে তুলেছেন কবি, গ্রামের মানুষের যে সুস্থভাবে বাঁচার ইঙ্গিত এখানে কবি বলেছেন, যেন আবার সেই সবুজ ধানে ক্ষেত ভরে গেছে। ক্ষেত ভরা ফসলের এই দৃশ্য সুখের সময়ের ইঙ্গিতই বয়ে আনছে। বধূ এটা দেখে যেন স্বস্তি পায়, সেটা যেন ভালো সময়, সুবর্ণ যুগ যেন আবার আসছে, এই কথাই তিনি বলতে চেয়েছেন।
কবি এখানে গোটা কবিতার মধ্যে কবি খুব আশাবাদী। তিনি দুর্ভিক্ষ, সমসাময়িক জীবনযাত্রা মানুষের স্তব্ধ করে দিলেও দুর্ভিক্ষ কিন্তু চিরকালীনভাবে কোনো কিছু স্তব্ধ করে দিতে পারেনি। মানুষ তার নিজের প্রচেষ্টা আর ভরপুর প্রাণ শক্তি নিয়ে যে এগিয়ে গেছে এবং জীবনে চলার পথে তারা আবার প্রতিষ্ঠিত হয়েছে, আবার ফসল ফলিয়েছে, এটাই কবি প্রকাশ করেছেন। এই কবিতাটির মধ্যে দিয়ে তিনি এইভাবেই আশার এক বাণী শুনিয়েছেন। আচ্ছা, এই কবিতাটির মধ্যে দেখো, বেঁচে থাকার আশা, সুবর্ণ যুগের স্বপ্ন, দুর্ভিক্ষে বিপর্যস্ত মানুষেরও যে আছে, তারা যে বাঁচতে চাইছে বা তারা নিজের চেষ্টায় যে আবার ঘুরে দাঁড়িয়েছে, এই কথাটাই বিশেষ করে বলা হয়েছে। বেশ, আমি তোমাদের কয়েকটি শব্দার্থ এবং বিপরীত শব্দ একটু বলে দিই, আর একটা প্রশ্ন উত্তরও বলে দেব। কয়েকটি শব্দ দেখো, অর্থ আছে এখানে বলতে পারি। মজা নদী, মজা নদী বলতে যে নদী বুঝে যেতে বসেছে বা শুকিয়ে গেছে। আলপথ, আলপথ কোথায় থাকে? জমি, মাঠের মধ্যে দিয়ে হয়, একটা জমি থেকে আরেকটা জমিতে যাওয়ার মাঝে একটা রাস্তা থাকে, সেটাই আলাদা করার যে বাঁধ থাকে সেইটাই আলপথ। তারপরে হচ্ছে দাওয়া, দাওয়া মানে বারান্দা। দিশাহারা, দিশাহারা মানে দিকভ্রান্ত হয়ে গেছে, তাকে দিশাহারা বলছে। কিষাণ বলতে কৃষক। সুবর্ণ কথার অর্থ সোনা। আচ্ছা, এবার কয়েকটি বিপরীত শব্দ দেখো বলে দিচ্ছি। মুখর, মুখর বিপরীত শব্দ কি হবে? মৌন। অহংকারী, নিরহংকারী। বিচিত্র, বৈচিত্র্যহীন। তারপরে হচ্ছে তোমার, আর এখানে কি আছে একটু দেখি, দাঁড়াও। সন্ধ্যা, সকাল। ব্যস্ত, কর্মহীন। নীরব, সরব। রাত্রি, দিন, ইত্যাদি কয়েকটা বিপরীত শব্দ আছে। কিছু তোমাদের পাঠ্যাংশে দেখো সন্ধি বিচ্ছেদ আছে। যেমন বৃষ্টি, বৃষ্টি কি হবে? বৃষ যুক্ত তি। অহংকার, অহম যুক্ত কার। স্বাগত, সু যুক্ত আগত। পরস্পর, পর যুক্ত পর, পরযুক্ত পর। দুর্ভিক্ষ, দুঃ বিসর্গ দেবে যুক্ত ভিক্ষ। কয়েকটি কারক দেখো, এখানে বলেছে রাত্রি, এখানে স্বাগত, সান্ধ্য, শাঁখে। শাঁখে কথাটি কারক বিভক্তি করতে হবে। কারক কি? শাঁখের দ্বারা এখানে রাত্রিকে স্বাগত জানানো হচ্ছে, তাই করণ কারকে এই বিভক্তি। এই গ্রামের পাশে মজা নদী 12 মাস। 12 মাস, 12 মাস মানে কতটা সময় ধরে, এটা অধিকরণ কারকে শূন্য বিভক্তি। ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। কাকে গল্প শোনাচ্ছে? নাতনিকে। নাতনিকে পদটার কারক বিভক্তি হলো কর্মকারকে কে বিভক্তি। কৃষক বন্ধুরা ঢেঁকিকে নাচায় পায়। কৃষক বন্ধুরা, কৃষক বন্ধুরা কি কারক? কর্তৃকারক। কারা নাচাচ্ছে ঢেঁকিকে? কৃষক বন্ধুরা। কর্তৃকারক শূন্য বিভক্তি। এবার দেখো, আমি কয়েকটা প্রশ্ন তোমাদের একটু বলে দিই। ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টি মুখর গায়ে গিয়ে থেমে গেছে। কে গোয়ালে ইশারা পাঠায়? সবুজ ঘাস যেন গোয়ালে ইশারা পাঠায়। বর্ষায় কে বিদ্রোহ করে? বর্ষায় গ্রামের মজা নদী জলে ভরে উঠে বিদ্রোহ ঘোষণা করে। ঠাকুমা কাকে কখন কোন গল্প শোনান? ঠাকুমা রাত্রিবেলায় গল্প শোনান দাওয়ায় বসে নাতনিকে। তিনি কোন গল্প বলেন? ঠাকুমা দুর্ভিক্ষের ভয়াবহ দিনগুলোর গল্প নাতনিকে বলেন। কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে? কবিতায় কৃষক, কামার, কুমোর, তাঁতির কথা আছে। একটা প্রশ্ন দেখো হতে পারে, কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবি পাওয়া যায় তা বর্ণনা করো। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় বর্ণিত গ্রামটিতে কবি এক সবুজ শ্যামলিমায় ভরা বিভিন্ন পেশার মানুষের কথা
তুলে ধরেছেন। এখানে কৃষক, তাঁতি, কামার, কুমোর সবাই বাস করে। গ্রামে আছে এক নিস্তব্ধতা। এখানে শহরের মতো ব্যস্ততা নেই। গত বছর হয়তো এই গ্রাম লড়াই করেছে কোনো দুর্ভিক্ষের সাথে, যার জন্য অনেকে গ্রাম ছেড়ে চলেও গেছে। তবু যারা আছে তারা এই দুঃসময়েও বেঁচে থাকার অনেক চেষ্টা করছেন। তারা কৃষক বন্ধুরা ঢেকিতে ধান বানছে, নদীতে জল আনতে যাচ্ছে বধূরা, গ্রামের সন্ধ্যায় ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালছেন তারা। তাঁতি, কামার, কুপুর নিজেরা নিজেদের কাজ করছেন সকাল থেকে। সন্ধ্যাবেলায় তারা আবার মাঠের আলপথ বেয়ে বাড়ি আসছেন, বটতলায় বসে আড্ডা দিচ্ছেন। এরই মাঝে আবার বধূ কোনো সময় জল আনতে গিয়ে ঘুমটার ফাঁক দিয়ে দেখে নিচ্ছে মাঠটি তার ফসলে ভরেছে কিনা। সবুজ ফসলের মধ্যে দিয়ে সুবর্ণ যুগ, ভালো দিন আসার কথা খবর তিনি যেন লুকিয়ে রেখেছেন। সবুজ মাঠে ঘেরা শান্ত গ্রামটি শাঁখের আওয়াজে সন্ধ্যার সময় যেন শাঁখের আওয়াজে জেগে ওঠে। তখন সবাই আবার সকাল ঘোষিত হয় পাখিদের গানে। এইভাবে দুর্ভিক্ষ কবলিত গ্রামটিতেও নতুন প্রাণের ছোঁয়া লেগেছে। কবি একথাই পরিষ্কারভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। দুর্ভিক্ষের জন্য পল্লী বাংলার গ্রামের কাজকর্ম বা জীবনযাত্রা সম্পূর্ণভাবে থেমে যায়নি। মানুষ আবার নিজেদের প্রাণ শক্তির নিজেদের চেষ্টায় আবার এগিয়ে চলেছে বা জীবনকে আবার স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করেছে। একটা প্রশ্ন হতে পারে, যেখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে গ্রামকে লাজুক বলা হয়েছে কেন? কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে এই অংশটি নেওয়া হয়েছে। এখানে বর্ষাকালে বৃষ্টি ভেজা শান্ত এক গ্রামের ছবি কবি ফুটিয়ে তুলেছেন। লাজুক, শান্ত, লজ্জায় মাথা নিচু করে থাকা এই অবস্থাকে বোঝানো হয়ে থাকে। গ্রামটি যে নিস্তব্ধতা তা ফুটিয়ে তোলার জন্যে, গ্রামটি যে চুপচাপ তার জন্যেই কবি লাজুক শব্দটি ব্যবহার করেছেন। এখানে ঘড়ির কাঁটার যে ব্যস্ততা, শহুরে ব্যস্ততা বলতে পারি আমরা, শহুরে ব্যস্ততা এখানে কিন্তু নেই। এখানে জীবন আর সময় যেন দুটোই থমকে গেছে। গ্রামের যে আপন ভোলা শান্ত সহজ পরিবেশ যেন সময়ের ব্যস্ততাকে থামিয়ে দিয়েছে। এছাড়া দুর্ভিক্ষের আঘাত পেয়েছে গ্রামটি, তাই কিছুটা স্তব্ধতাও যেন নেমে এসেছে। তাই এখানে যেন এসে থেমে গেছে ঘড়ির কাঁটা। কবি গ্রামকে বৃষ্টিমুখর লাজুক বলেছেন। আর একটা প্রশ্ন দেখো, বলতে পারি, সারা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। এই কিসের ধ্বনির কথা বলা হয়েছে? এই পংক্তিটি কবি সুকান্তের লেখা চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে নিস্তব্ধ গ্রামের দুপুরবেলার ছবি তুলে ধরা হয়েছে। সকাল থেকে তাঁতি, চাষি, কামার, কুমোর, নানা পেশার মানুষ এই গ্রামে বাস করে। তারা কাজে বেরিয়ে যায় এবং তাদের কাজের বিচিত্র শব্দ স্তব্ধ দুপুরে এক অদ্ভুত সুরের রেশ তোলে। আর এই সুর সবুজ মাঠের ওপর দিয়ে যখন ভেসে আসে, চাষির কানে তা পৌঁছায় এবং বিচিত্র ধ্বনি ওঠে। তাই তারা কাজ করতে করতে এই বিচিত্র ধ্বনি শোনে। ঠিক আছে, তাহলে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে একটু বলে দিলাম, তোমরা ভালো করে এটা শুনবে, দেখবে পড়তে অনেকটা সহজ হবে। সকলে ভালো থাকবে। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা নোটিফিকেশানগুলো আবার পেয়ে যাবে। আর লাইক কমেন্ট করবে। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে, ভালো থেকো, সকলে সুস্থ থেকো।